নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা। আমরা দুই সই, মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে। সইয়ে আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের ২৮তম পর্ব। আমাদের গল্পটি কেমন লাগছে তা কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আপনাদের একটি মাত্র কমেন্ট আমাদের এগিয়ে নিয়ে যেতে ভীষণভাবে উৎসাহিত করবে। সবশেষে বেল আইকনটিও প্রেস করুন। আর হ্যাঁ, সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। সঙ্গে থাকুন। আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে সোহম ভালোবাসা পেতে কতটা যে কাঙাল সেটা সে বিদিশাকে জানায়। বিদিশা ক্লাসরুমে তাদের স্টুডেন্টদের সাথে দার্জিলিংয়ের প্রজেক্টটা নিয়েও ভীষণভাবে আলোচনা করে এবং তারাও ভীষণভাবে উৎসাহিত এই প্রজেক্ট নিয়ে। তো এর পরে গল্পটি কি হলো সেটি জানতে হলে আমাদের পরবর্তী পর্বের সঙ্গে থাকুন। একটু অপ্রস্তুত বিদিশা হেসে বলল, এই যে দেখতে এলাম টিফিনের সময় তোমরা এত মগ্ন হয়ে কি দেখছো? একজন হেসে বলল, স্যার যখন আমাদের সাথে থাকেন তখন তো আর আমাদের কিছুই মনে থাকে না, আমরা আমাদের ইচ্ছে মতো লাঞ্চ করি। তাই নাকি? তা তোমাদের স্যারকে আমি নিয়ে যেতে পারি কি লাঞ্চের জন্য? সবাই হেসে উঠল। সোহম বলল, আমি তো টিফিন করি না ম্যাডাম। কেন? কিছু একটা চিন্তা করে বলল, আচ্ছা চলো যাই। সবাইকে লাঞ্চ করতে বলে বিদিশাকে নিয়ে বেরিয়ে এলো। বেরিয়ে এসে বিদিশা আবার জিজ্ঞেস করলো, কারণটা তো বললেন না স্যার? সে অনেক বড় গল্প, বলবো। তার আগে কমন রুমে চলো, তুমি খাও, তারপর বলছি। সবাই একটু সোহমকে দেখে অবাক হলেও খুশিও হলো খুব। সবাই নিজেদের টিফিন খেতে বললেও সোহম নিল না। বিদিশা জোড়াজুড়িতে প্রথমে এক টুকরো লুচি সবজির সাথে মুখে দিতেই তার জন্য খুব ভালো লাগলো। তারপর সে আবার আর এক টুকরো নিয়েই ক্ষান্ত দিল। কথায় কথায় বিদিশার গল্পের প্রতিযোগিতার কথা উঠতেই সবাই মিলে প্ল্যান করলো, তবে সবাইকে এই কথাটাই জানানো হোক, একটা কম্পিটিশন দিয়েই শুরু করা যাক, ভালো একটা বেশ মজা হবে। বিদিশার খাওয়া শেষ হতেই সোহম বলল, চলো তাহলে বাইরে যাই। কালুদার চায়ের দোকানের কাছে আসতেই সোহম দেখল একটু আড়ালে রকি আর ২-৩ জন মিলে শুক টান দিচ্ছে সিগারেটে। সোহমের গলা শুনে তাকাতেই বিদিশা ম্যামকে দেখেই একটু ভদ্রসভ্য হয়ে গেল ওরা। খাতির জমিয়ে গল্প করার জন্য আসতে গেলেই সোহম স্যারের বড় বড় চোখ কেমন যেন লক্ষণ রেখা টেনে দিল। ওরা অন্যদিকে চলে গেল। ইনস্টিটিউটের থেকে বেরিয়ে মিনিট খানেক হাঁটলেই ঠিক বিপরীতে কালুদার চায়ের দোকান। বিরাট এক বটগাছের নিচে টিন আর ট্রিপল দিয়ে তৈরি। দেখে দৈন বলেই মনে হলেও চলে খুব দোকানটি। আশেপাশে সব অফিসের একমাত্র ভরসা এই চায়ের দোকান। কিছু পুরনো টেবিল আর বেঞ্চ আর গুটি কতক পুরনো প্লাস্টিকের চেয়ার দিয়েই সারাদিনের ধকল সামলে নিচ্ছে এই দোকানটি। ঘুগনি, পাউরুটি, ব্রেড বাটার, ডিম টোস্ট, ডিম পাউরুটি, চা, কফি, সাথে রাখা বিস্কুট, চিপস, অল্প স্বল্প চকলেট, গুটখা, সিগারেট দিয়েই বাজিমাত। বটগাছের নিচে একটা বেঞ্চ পাতা। সোহম আর বিদিশা বেঞ্চে বসলো। সোহম বিদিশাকে জিজ্ঞেস করলো, কিছু খাবে নাকি? বিদিশা বলল, চা খাবে। সোহম কালুদাকে ডেকে বলল, দুটো চা আর একটা ডিম পাউরুটি দিতে। এবার সোহম গল্প শুরু করলো।
প্রথমেই বিদিশাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বলো তো, তুমি এখানে কারো কাছ থেকে আমার সম্বন্ধে কোনো রকম কথা শুনেছ? বিদিশা জিজ্ঞাসা করলো, কোনো রকম বলতে? কোনো রকম মানে? তার হাবভাবে স্পষ্ট যে সে আমাকে ঠিক পছন্দ করে না। বিদিশা একটু চিন্তা করে বলল, কেউ তো কিছু বলেনি, তবে সৌম্য স্যারের কথায় একটু কিছু মনে হয়েছে। সোহম বলল, ঠিক ধরেছ। সৌম্য আর আমার মধ্যে বহুদিন থেকেই ঝামেলা চলছে। আমরা এখানে চাকরি করি, তাই ন্যূনতম ভালো সম্পর্ক বজায় রেখেছি। তো তখন আমি নতুন চাকরিতে ঢুকেছি, আশেপাশের সম্বন্ধে অত জ্ঞান ছিল না। সেই সময় এখানে একটা রিসেপশনিস্ট ছিল, অনিমা। আর এই অনিমাই ছিল আমাদের সৌম্যদীপের গার্লফ্রেন্ড। বিদিশা চমকে উঠে বলল, বলো কি? সোহম হেসে বলল, তা অনিমা খুব গল্প করতে ভালোবাসতো। আমিও একা মানুষ, কেউ নেই, গল্প করার লোক পেয়েছি, সেই জমে উঠল দুজনের। অনিমা আবার টিফিন টাইমে আমাকে ছাড়া খেত না। তখন প্রবালও আসেনি। এই ঘটনার মাস 6 পর প্রবাল জয়েন করে। তখন ছিল রূপ নামের একটি ছেলে, ওই টুটিটা করত। 3D শুরু হয়নি তখনও। আর সেন্টার হেড ছিল অমিতাভ নামে একটি ছেলে। আর ইনস্টিটিউটটাও এত বড় ছিল না, ছোট একটু স্পেস নিয়েছিল। তবে এখনকার কমন রুমটা স্টোর রুম হিসেবে ব্যবহার হতো, আর ওখানেই বসে আমরা খেতাম। চা আর ডিম পাউরুটি এসে হাজির। কালুদা নিজেই নিয়ে এলো। গল্পতে ছেদ পড়ল। কালুদা সোহমকে বিদিশাকে দেখিয়ে জিজ্ঞাসা করলো, যে দাদা উনি কে? সোহম বলল, তোমার আর একজন নতুন খদ্দের কালুদা, আমাদের ওখানেই জয়েন করেছে কদিন হলো, চিনে রেখো কিন্তু। সোহম বিদিশাকে ইশারা করে বলল, খাবে কিনা? বিদিশা চোখের ইশারায় না বলল। সোহম কালুদার সাথে কথা বলতে বলতে ডিম পাউরুটি তেলে একটা কামড় বসালো। কালুদা তো শুনেই মহা খুশি। দোকানে তার কি কি পাওয়া যায় তার ফর্দ বলতে গেলে সোহম বাধা দিয়ে বলে, এই ম্যাডাম এখন প্রায়ই এখানে আসবে, ধীরে ধীরে সব জেনে যাবে। কালুদা একটু সলজ্জ হেসে বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমরা কথা বলো। বলতে বলতে চলে গেল। বিদিশা চায়ে এক চুমুক দিয়ে বলল, তারপর? সোহম আবার শুরু করলো, টিফিন বেশি করে অনিমা আনতো, বাকিরাও যেমন যে যা পারে তাই আনতো। আমি ছিলাম শুধু খাওয়ার জন্য। অনিমা তার ভাগটুকু রেখে আমায় দিত। আমি নিশ্চিন্তে থাকতাম যে টিফিন আনবে অনিমা আর আমার জন্য। আমি যে একদম খাওয়াতাম না সেটা বলা ভুল। এই দোকান থেকে ডিম পাউরুটি টোস্ট বাটার টোস্ট প্রায় নিতাম। কিন্তু এটা মাথায় ঢুকলো না, হঠাৎ করে দেখলাম অনিমা আমাকে কেমন যেন পাত্তা দিচ্ছে না। গল্প করাটাও বন্ধ করে দিল ধীরে ধীরে। টিফিন টাইমে ডাকাও বন্ধ করে দিল। আমি একদিন জিজ্ঞাসা করতে বলল, এখন আর সেরকম কিছু আনে না, তাই আর ডাকে না। আমিও মোটামুটি বিশ্বাস করলাম, তো এভাবেই চলছে। আমি আবার মাঝে মাঝে এটা সেটা কিনে এনে ওকে দিতাম। আসলে কি বলতো, এখানে আমার নিজের বলতে ওই রুদ্র স্যার আর অনিমাই ছিল। রুদ্র স্যার বস মানুষ, সবসময় তো তাকে আর ডিস্টার্ব করা যায় না। অনিমাকে খুব মিস করতাম। যে মজা আনন্দ ওর সাথে করতাম, কেমন যেন কষ্ট দিত ওর এই অ্যাভয়েড করাটা। সমুকেও জিজ্ঞাসা করলাম, বলল ওদের মাঝে নাকি ঝামেলা হয়েছে। তা যাই হোক,
একদিন টিফিন টাইমে কমন রুমে গিয়ে হাজির হলাম। ওরা দুজনেই কেমন যেন চমকে উঠল। আমি যতক্ষণ থাকলাম কেউ আর খুলল না তাদের টিফিন বক্সটা। দুদিন পর আবার গেলাম। ওরা বোধহয় খাচ্ছিল। আমাকে দেখে তড়িঘড়ি করে সব গুটিয়ে ফেলল। কৌতূহল চাপতে না পেরে একদিন জিজ্ঞেস করলাম রূপকে। তারপর একদিন ধরলাম অমিতাভকে। দুজনের মুখে একই কথা শুনে চমকে উঠলাম যে আমাকে অ্যাভয়েড করার জন্যই এত কাণ্ড। ভীষণ দুঃখ পেলাম সেদিন। চুপ হয়ে গেল সোহম। বিদিশা বলল, থামলে কেন? তারপর সোহম বলল, তোমার চাটা যে জল হয়ে গেল। বিদিশা বাধা দিয়ে দুই চুমুকে চা শেষ করে দুজনের ভাতটা ডাস্টবিনে ফেলে বসে বলল, এবার বলো তারপর। সোহম ওদের মাঝখানে রাখা ডিম পাউরুটির খালি প্লেটটা সরিয়ে একটু বিদিশার দিকে সরে বসল। তারপর বলল, তখন বলতে আমার মাথাটাও চট করে গরম হয়ে যেত। অনিমা আর সৌমের এই ব্যবহার আমি এত কষ্ট পেয়েছিলাম যে ঘুমাইনি কয়েক রাত। মাথার মধ্যে ঘুরতে থাকলো কিভাবে প্রতিশোধ নেব। খুঁজতে থাকলাম সুযোগ। খেয়াল করলাম একটু সুযোগ পেলেই দুজনে হাওয়া হয়ে যায়। কোথায় যায়? সেটাও পেলাম কমন রুমে। বেশ কিছুদিন খেয়াল করলাম। আর সবচেয়ে বড় কথা, সিসিটিভি ছিল তখন সৌম্যের দায়িত্বে। কমন রুমে ঢোকার আগে ওখানকার ক্যামেরার তারটা খুলে দিয়ে যেত অফিস থেকে। তো সুযোগ এলো হাতে একদিন। আমি কিছু একটা কাজ করছি অফিসে বসে। সৌম্যদীপ এলো এটা সেটা বলতে বলতে। তারটা খুলে আড়াল করে চলে গেল। আমি কিছু করলাম না, লাগিয়ে দিলাম। দেখলাম ওদের কাণ্ড। বেশ ভালো। আবার আর একদিন পেলাম সুযোগ। আবার দেখলাম। মোটামুটি ওদের টাইমিং বুঝে গেছি। টাইম মতো চলছে সব কিছু। একদিন অ্যাডমিশন হতে স্টুডেন্ট এসেছে, সাথে বেশ কয়েকজন গার্জিয়ান। বসে আছে বসে আছে, অনিমা নেই। সৌম্য স্টুডেন্ট খুঁজছে, সৌম্য নেই। রুদ্র স্যার কেবিন থেকে বেরিয়ে এসেছে। ফোন করা হলো, কেউ তুলল না। আমি ঝট করে অফিস রুমে গিয়ে তারটা লাগিয়ে দিলাম। দেখলাম সেদিন একটু বেশিই ব্যস্ত নিজেদের মধ্যে। মাথাটা খুলে গেল। চাইলাম না সুযোগটা হাতছাড়া করতে। দেখালাম স্যারকে। বিদিশা মুখে হাত দিয়ে বড় বড় চোখ করে সোহমের দিকে তাকিয়ে আছে। বিদিশার মুখভঙ্গি দেখে হেসে ফেলল সোহম। বলল, হ্যাঁ, একদম হাতে নাতে ধরা হলো দুজনকে। জানো তো সে কি ঝামেলা। সৌম্য আমাকে প্রায় মেরেই ফেলে। রুদ্র স্যার এতটা ক্ষেপে গেছিল যে বলল, সৌম্য আর অনিমার মধ্যে একজন থাকবে। অনেক টানা পোড়েন নাটকের পর অনিমা ছেড়ে দিল। সৌম্য কমন রুমের ক্যামেরা আছাড় দিয়ে মারল। অবশ্য স্যালারিও কেটে নিয়েছে তার জন্য। তারপর থেকে আমি আর কারোর সাথে খাই না। আমি আমার মতো খেয়ে নিই। কোনোদিনও খাই, আবার কোনোদিনও খাই না। সে সময় বুঝে। তবে জানো তো, সৌম্য আমার জন্য ফাঁদ পেতে আছে। একটা সুযোগ পেলেই আর ছাড়বে না আমাকে। বলতে বলতে উঠে দাঁড়ালো সোহম। ঘড়ি দেখে বলল, চলো টিফিন শেষ। কালুদাকে ডেকে বিলটা মিটিয়ে ইনস্টিটিউটের দিকে পা বাড়ালো দুজনেই। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আজকের পর্ব কেমন লাগলো
তা কমেন্ট সেকশনে লিখে জানান প্লিজ। আচ্ছা, সৌম্যদীপ যে সোহমের জন্য ফাঁদ পেতে রেখেছে, সেইটা কি কোনোদিন সে কার্যকর করবে? সেটি জানতে হলে আমাদের পরবর্তী পর্বগুলোর সঙ্গে থাকুন। আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। ধন্যবাদ। ভালো থাকবেন।